ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার 40 দিনের মাথায় নতুন করে আরেকটি পলক কিংবা আরেকটি ডাইমেনশন যুক্ত হয়েছে। সেটি হচ্ছে এই সরকারের পাশাপাশি সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাগণ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা বলে তারা এখন থেকে বহাল থাকবেন আগামী 60 দিনের জন্য। তো এর মধ্যেই মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এই আর্মিকে বা সেনাবাহিনীকে একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের সাথে এম্পাওয়ার করার পিছনে কি নতুন করেই কোনো 111-এর মতো আরেকটি রূপরেখা দাঁড় করানো হচ্ছে কিনা, কিংবা আর্মির মাধ্যমে আর্মিকে ক্ষমতা প্রাপ্তর মাধ্যমে নতুন করে কোনো মিলিটারি কু হওয়ার কোনো পসিবিলিটি রয়েছে কিনা, এমনকি এই ক্ষমতার পিছনের মূল কারণ কি, কিংবা কি কারণে এদেরকে ডিপ্লয় করা হয়েছে, আর্মি ডিপ্লয় করা হয়েছিল, সেই কারণগুলো আমি বিভিন্ন নানা প্রশ্নের উত্তরে আমি আমার ওপিনিয়ন এই ভিডিওতে তুলে ধরতে চাই। আহ, আমরা জানি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি ক্ষমতা গ্রহণ করেছে গত 8ই আগস্ট, এবং 8ই আগস্ট ক্ষমতা নেওয়ার পর প্রথমে এক দফায় উপদেষ্টা, তারপরে আবার কিছু উপদেষ্টাগণকে নেওয়া হয়েছে, পরবর্তীতে বিভিন্ন দপ্তরে কিংবা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী নিয়োগ প্রাপ্ত করা হয়েছে, এবং কি আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে বিভিন্ন ডিসি নিয়োগ কিংবা ওসি এসপি, এগুলো অনেক ধরনের চেঞ্জ আসছে। তো সব কিছু আসলে চেঞ্জ আসার মধ্যেও আসলে মানুষের যে মূল কনসার্নের জায়গা সেটি হচ্ছে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির উন্নয়ন ঘটানো। এবং আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি গত 40 দিনেই বাংলাদেশের মানুষের মূল কনসার্নের জায়গা ছিল বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর খুব দৃশ্যমান খুব বেশি উন্নতি দেখা যায়নি। এবং সেই পুলিশকে আসলে যেহেতু পুলিশ খুব বেশি ফাংশনিং রোল প্লে করতে পারছে না, এবং কি আমাদের ফেরিতে আমাদের আঞ্চলিকে অঞ্চলগুলো ঢাকার বাইরের যে অঞ্চলগুলো রয়েছে, এবং সেখানেও যে আমলাতন্ত্র রয়েছে, এবং আমলাতন্ত্র যেমন আমি বলি ডিসি এডিসি ম্যাজিস্ট্রেট কিংবা ইউনো এসিল্যান্ড, তাদের মধ্যেও খুব বেশি কনফিডেন্স লক্ষ্য করা যাচ্ছে না। তো সব মিলিয়ে এই সরকারের এখন মাত্র 40 দিন না পেরোতেই কেন মিলিটারি ডিপ্লয় করা হয়েছে, সেটি নানা ধরনের নানা প্রশ্ন উঠছে। শুরুতে আমি প্রত্যেকটি প্রশ্নই আসলে ওয়ান বাই ওয়ান আনসার দিলে তাহলে জিনিসটি বুঝতে খুব সহজ হবে। ধরুন এই সরকারের কি আসলে যাদেরকে এম্পাওয়ার করা হয়েছে, যেহেতু আর্মির আসলে মূল পাওয়ারটা কি, আমরা যদি দেখি এখানে আর্মিকে বেশ কয়েকটি ধারায় ওদেরকে আসলে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। তবে আপাতত তারা মেট্রোপলিটন এরিয়াগুলো থেকে তাদের মুক্ত থাকবেন। আর তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে বিভিন্ন ধারায়, এবং এই ধারার পিছনের মূল কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত উন্নয়ন ঘটানো, এবং কি মানুষের মধ্যে যে একটা স্থবিরতা কাজ করছে এবং মানুষের মধ্যে যেটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে, সেই আতঙ্ক থেকে মানুষকে একটু দূরে রাখা। এই সেনাবাহিনীর কি মিলিটারি কু করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা সে আশঙ্কার জায়গা বা ঝুঁকির জায়গা রয়েছে কিনা, সেটি নিয়ে একটু কথা বলি। ধরেন আমরা জানি 111 সরকারটি আসলে জনগণের ম্যান্ডেটে গভর্নমেন্ট ছিল না, সুতরাং এই সরকারের সাথে 111 গভর্নমেন্টকে মিলানো নিতান্ত আসলে বোকামি। তো সুতরাং দুটি ডিফারেন্ট জিনিস। এবং আমাদের এই গণ অভ্যুত্থানের ফলে যে সরকারটি গঠিত হয়েছে সেটি সম্পূর্ণ যদিও এটি সংবিধান সংবিধান মতামত হয়নি, কিন্তু সেটি জনগণের ম্যান্ডেটে ওদেরকে গঠন করা হয়েছে বা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সে জায়গা থেকে এখন কি আর্মির মিলিটারি কু করার চান্স আছে কিনা, এক বাক্যে আমি বলছি আর্মির মিলিটারি কু করার কোনো ধরনের সম্ভাবনা নেই। এর পিছনে প্রথম কারণ হচ্ছে যদি আর্মি ক্ষমতা গ্রহণ করে জোরপূর্বক, সেক্ষেত্রে আর্মির পিছনে এই সরকারকে নামার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বাংলাদেশের সাধারণ আমজনতাগণ। সুতরাং মানুষ এই আর্মিকেও সাধারণ আমজনতা মানুষের বাংলাদেশের ম্যাস পিপল অ্যাকসেপ্ট করবে না। তো সুতরাং সেই ঝুঁকির জায়গা থেকে তারাও এই ঝুঁকিপূর্ণ জায়গায় তারা পৌঁছাবে না, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি আর্মি শাসিত যে সরকারটি আসবে সেটিকেও আসলে আমাদের যে বৈদেশিক সাপোর্ট বলি কিংবা বৈদেশিক স্বীকৃতি, সেই স্বীকৃতি জায়গাটিও আসলে ওদের থাকবে না। তো সুতরাং সে জায়গা থেকেও আর্মির মিলিটারি কু করার কোনো ন্যূনতম চান্স নেই বললেই চলে। এবং আর্মিকে এখানে ডিপ্লয় করার পিছনে মূল কারণ কি, মূল কারণ হচ্ছে কি আসলে আমাদের অনেকভাবে চেষ্টা করা যাচ্ছিল যে আর্মি বাংলাদেশের পুলিশকে আস্থা কাজে ফেরানো যায় কিনা, কিংবা তাদের কাজের মধ্যে আস্থায় তাদেরকে আনা যায় কিনা। কিন্তু গত 40 দিন ধরে দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশের 50% পুলিশও আসলে এখনো কাজে ফেরেনি। আমি অর্থে বলছি যে আসলে তারা ফিজিক্যালি ফিরেছে, কিন্তু তাদের ফাংশনিং রোল খুব বেশি নাই। এবং কি আপনারা যদি খেয়াল করুন বাংলাদেশের এই ইতিহাসে পুলিশের এত বড় দুর্দশা, এত করুণ দৃশ্য আর কখনো হয়েছে কিনা সেটি নিয়ে জোর প্রশ্ন রয়েছে। আপনারা যদি দেখেন পুলিশের এই ধরনের পরিণতি কেন ভোগ করতে হলো, সেটির মূল কারণ হচ্ছে পুলিশের আস্থায় না ফেরার
পেছনের রহস্যটি আসলে খুবই পরিষ্কার। সেটি হচ্ছে কি, আপনারা যদি খেয়াল করেন বাংলাদেশের পুলিশের যে পুরো সংস্থাটির যে সাইকেল টপ টু বটম, এখানে একেবারে থানার ওসি থেকে কনস্টেবল পর্যন্ত প্রত্যেকটা ফিগারে এখানে আসলে ওভার করাপ্টেড। এবং প্রত্যেক আপনি যদি দেখেন এক একটা থানারও ওসিরও কয়েকশো কোটি টাকা সম্পদের মালিক, বিদেশে টাকার পাচার করার সাথে জড়িত, অবৈধভাবে মানুষের সম্পদ দখলের পিছনে জড়িত। সুতরাং এই মানুষের যখন এই পেরিফেরির যারা পুলিশগুলো, আমি যদি মাঠ পর্যায়ের পুলিশগুলো বলি, থানা পর্যায়ের পুলিশগুলো বলি, যেহেতু তারা পিপল টু পিপল একটা ডিলিংয়ের পর্যায়ে থাকে, পুলিশকে জনগণের বন্ধু কোন অর্থে বলা হয়? ধরেন পুলিশের সাথে আমাদের যে বাহিনীগুলো রয়েছে কিংবা আমাদের সরকারের যে কাঠামোটা রয়েছে, সেটার মধ্যে সবচেয়ে পুলিশে এমন একটা শ্রেণী যাদেরকে আমাদের প্রতিনিয়ত ডিলিং করতে হয়। ধরেন পুলিশের তো অনেকগুলো ব্রাঞ্চিং রয়েছে, আপনি ধরে যদি দেখেন আমাদের ট্রাফিক পুলিশ ফেস করতে হয়, আমাদের যখন আমরা দেশের বাইরে যাই আমাদের এয়ারপোর্টে ইমিগ্রেশন ফেস করতে হয়, ইমিগ্রেশন পুলিশ ফেস করতে হয়, কিংবা আমাদের ধরেন সাধারণ জননিরাপত্তার ক্ষেত্রে পুলিশ একটি ডিলিংয়ের জায়গা। ধরুন আপনার একটি ফোন হারিয়ে গিয়েছে, আপনার বাসায় চুরি ডাকাতি হয়েছে, তখনও আপনার থানায় গিয়ে জিডি করতে হয়, কেউ নিখোঁজ হয়েছে জিডি করতে হয়, কিংবা আমাদের কেউ যদি বিষ খায়, কেউ যদি সুইসাইডাল অ্যাটেম্প্ট নেয়, কেউ যদি মার্ডার করে, কিংবা রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, সেখানেও আসলে পুলিশের একটি বিশাল ভূমিকা রয়েছে। সুতরাং পুলিশ যেহেতু পাবলিকের সাথে একটা ডিলিংয়ের একটা বড় জায়গা, এবং পুলিশেরও সে করাপশনটা এত লেভেলে চলে গেছে যে পুলিশ নিজ থেকে আর কোনো আস্থা পাচ্ছিল না, পুলিশ সাহস পাচ্ছিল না। আমি মাঠ পর্যায়ে বেশ কয়েকজন পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন তারা আসলে বাসা থেকে অফিস পর্যন্ত তাদের আগে ইউনিফর্ম পরে যেতে, ইউনিফর্ম পরে আসতেন, এখন তারা সিভিল ড্রেসে যান, বা অফিসে গিয়ে তারা তাদের ড্রেস পরেন, আবার অফিস থেকে বের হওয়ার সময় ড্রেস বের করে আসেন। অনেক পুলিশের অনেক সাধারণ গাড়িতে পুলিশের যে স্টিকার ছিল সেই স্টিকার তারা ব্যবহার করছে না। এবং ভিতর থেকে আমরা আরও তথ্য জেনে নিশ্চিত হয়েছি যে পুলিশের যে পরিমাণ যে কনফিডেন্সের যে ঘাটতি, সেই ঘাটতি মেটাতে ন্যূনতম 1 বছর সময় প্রয়োজন। এর মধ্যে 6 মাস কিংবা 1 বছরের মধ্যে তাদের কনফিডেন্স ফেরানো কিংবা তাদেরকে কাজে ফেরানোটা কোনোভাবেই সম্ভব না। তো সে জায়গা থেকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে চরম অবনতি আমরা লক্ষ্য করেছি, এবং এই মুহূর্তে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছে, সুতরাং মানুষের জননিরাপত্তার দায়িত্ব কিন্তু এই সরকারই। এখন এই সরকার যদি জননিরাপত্তা দিতে মানুষকে ব্যর্থ হয়, তাহলে এই সরকারকে যেমন দায়ী করা হবে, একই সাথে আমরা সাধারণ মানুষরাও কিন্তু এই সরকারকে দোষারোপ করবে। সুতরাং এই সরকার তার কাজের সুবিধার্থে, যেহেতু পুলিশকে ফাংশনিং রোল করা যাচ্ছিল না, এবং কাজের সুবিধার্থে এই কারণেই আর্মিকে বা সেনাবাহিনীকে এখানে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো কারণ নেই। আর আরেকটি সবচেয়ে, আমি একটু যদি অন্যভাবে একটু চিন্তা করি, সেটি হচ্ছে কি, যেহেতু আহ, পলাতক পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থান করছেন, এবং আগামী 20 তারিখের পরে তার 45 দিন পূর্ণ হয়ে যাবে, এবং তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্টের টিও বাতিল করা হয়েছে, এবং 45 দিনের বেশি তিনি বৈধভাবে ইন্ডিয়াতে অবস্থান করতে পারবে না। এবং এর মধ্যে হয়তো ইন্ডিয়ান সরকার জানিয়ে দিবে তার পরবর্তী গন্তব্য কোথাও হচ্ছে, আইদার ইন্ডিয়াতে থাকবে, বাংলাদেশে ফেরত দিবে, নাকি ভিন্ন কোনো দেশে তাকে পাঠানো হবে। তো যতটুকু আন্দাজ করা যায়, সেটি অনুমান করা যায়, সেটি হচ্ছে কি এখন পর্যন্ত শেখ হাসিনা ইন্ডিয়াতেই থাকবে বলে নিশ্চিত করা যাচ্ছে। এবং ইন্ডিয়াতে থাকলে শেখ হাসিনার যে বাংলাদেশের যে পলিটিক্যাল অ্যাক্সেস, তার যে নিজস্ব বলয়, সেটির যে অ্যাক্সেস, সেটিতে খুব বেশি রিস্ক করাটা তার জন্য খুবই সহজসাধ্য বিষয়। এবং সে জায়গা থেকে এখন এই সরকারের সবচেয়ে বড় থ্রেটের জায়গা কি, এই সরকারের তখন শেখ হাসিনা যে বলছে চট করে ঢুকে যাবে, পট করে ঢুকে যাবে, সেটি যদিও নিতান্তই তার জনগণকে, কিংবা জনগণ বলতে তার দলীয় পেটুয়া বাহিনীকে চাঙ্গা করার জন্য বলেছে, কিন্তু বাংলাদেশে যদি ধরুন এমন কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, সাপোজ আমি কাগজে কলমে প্র্যাকটিক্যালি গল্প আকারে আপনি ধরতে পারেন, সেটি যদি এরকম কখনো হয়ে যায় যে শেখ হাসিনা হেলিকপ্টার করে টুঙ্গিপাড়া ঢুকে পড়লেন, গোপালগঞ্জে ঢুকে পড়লেন, গোপালগঞ্জে যেরকম অস্থিরতা দেখতে পাচ্ছি, তার পিছনে তখন এই মানুষগুলো তখন হঠাৎ করে জেগে উঠলো কোথাও থেকে, বা কোথাও থেকে কোনো একটা অস্থিরতা তৈরি করে ফেললো, তখন এই জিনিসটাকে আসলে যে এই সংখ্যার জায়গাটা less than 1%, এটি নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এই 1% সংখ্যাটা যদি হয়, সাপোজ এরকম একটা কোনো সিনারি ঘটে গেল, তখন সেটি আসলে ডিলিং করবে কারা, সে ডিলিং করবে কারা, সেই মাঠ পর্যায়ে তো তখন আর, যেহেতু আমাদের যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থানটি ঘটেছে, সেটি যেরকম একটি খুব প্রি প্ল্যান্ড হইতে খুব আগায় নেই, হয়তো হওয়ার পরে নানা প্ল্যানে আগাইছে। এখন যদি এরকম আরেকটি এরকম সিচুয়েশন ঘটে যায়, এখন যদি দ্রব্যমূল্যকে কেন্দ্র করে কিংবা বাংলাদেশের অন্যান্য কোনো ইস্যু কেন্দ্র করে আবার এরকম গণ অভ্যুত্থান করার চেষ্টা করে, সেটি কি আসলে পসিবল হবে? মোটা থাকে না। তো সুতরাং এরকম একটা সিচুয়েশনে যদি হয় যায়, তখন হচ্ছে কি সাধারণ মানুষকে ডিলিং করা, কিংবা আমি যদি পলিটিক্যাল পার্টিগুলোকে ডিলিং করা বলি, সে জায়গা থেকে সেটা আসলে খুব টাফ। আর পুলিশ যেহেতু খুব বেশি ফাংশনিং নাই, বা ফাংশনিং তাদেরকে করা যাচ্ছে না, বা সরকারি
অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সরকারি ব্যুরোক্রেসি লেভেলকে যদি বলেন, তারা যদি ফাংশনিং করতে পারছে না, সুতরাং এই দায়িত্বটি আসলে আলটিমেটলি সেনাবাহিনীকে নিতে হবে। তো সেনাবাহিনীকে যদি এরকম কোনো সংখ্যার জায়গা থাকে, কিংবা এই মুহূর্তের যে ক্রাইসিসগুলো ওভারটেকেল করা, যেহেতু আমরা জানি নেইমারের নেতৃত্বে ডোনাল্ডো যে সফরটি হয়েছে দুদিন আগে, এবং সেখানে অর্থনৈতিক একটি সুরক্ষার কথা বলা হয়েছে, বাংলাদেশ আগামী ডিসেম্বরের মধ্যে $10.54 বিলিয়ন গ্র্যান্ট বা অনুদান সহায়তা পাবে। তো মোটামুটি অর্থনৈতিক ধাক্কাটা এই সরকার ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অর্থনৈতিক ধাক্কা ট্যাকেলের চেয়ে বড় জিনিস হচ্ছে কি, মানুষ আসলে জননিরাপত্তা চায়। তো সেই জননিরাপত্তার জায়গাটি যদি তার নিশ্চিত করা যায়, তাহলে মোটামুটি এই সরকারের ক্রেডিবিলিটি আরও নেক্সট ধাপে উন্নীত হয়। কারণ মানুষের যদি জননিরাপত্তা নিশ্চিতকরণে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে সেটাকে এই সরকারকে সার্ভাইভ করাটা খুবই টাফ। তো সে জায়গা থেকেও যে এই মুহূর্তে এই সেনা মোতায়েনটিকে আসলে আমরা ওইভাবে দেখতে চাই, এবং সেটি আসলে মানুষের জনকল্যাণের জন্যই, এবং মানুষকে নিরাপত্তা করার জন্য, এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে, এখানে আমরা হিন্দু মুসলমান বলে কথা না, কিংবা ধর্ম, কিংবা আমাদের আদিবাসী, আমাদের উপজাতি, কোনোভাবেই না, আমরা প্রত্যেকেই বাংলাদেশি। প্রত্যেক নাগরিককেই রাষ্ট্র বাংলাদেশি হিসেবে ট্রিট করবে, এবং সেই ট্রিটের জায়গা থেকে আসলে সবার সমান অধিকার পাওয়ার যেমন ন্যায্যতা রয়েছে, ন্যায্যতা পাওয়ার যেমন অধিকার রয়েছে, তেমনভাবে সবাইকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের নাগরিক দায়িত্ব। আরেকটি কথা আমি একটু যোগ করতে চাই, যেহেতু আর কিছুদিন বাদেই বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার উৎসব রয়েছে। তো সেটিকে কেন্দ্র করেও আরও কিছু ট্রাম্প কার্ড খেলা, সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলা, বিভিন্ন অস্থিরতা অলরেডি আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে প্রতিমা ভাঙার খেলাগারা চলছে। তো এই জাতীয় সিচুয়েশনগুলো আসলে ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সে জায়গা থেকে আগাম প্রস্তুতি হিসেবেও এই মিলিটারি ডিপ্লয় করা হয়েছে, এবং আমরা মোটা দাগে বটম লাইন হচ্ছে, এই মিলিটারি ডিপ্লয় করার পিছনে মূল কারণ হচ্ছে কি, মানুষের জনবরণ নিরাপত্তা নিশ্চিতকরণ। আর যেহেতু পুলিশ প্রশাসন ফাংশনিং রোল প্লে করতে পারছে না, সেহেতু এই সরকারের উপদেষ্টা সরকার মণ্ডলী সদস্যদের এই সরকার, কিংবা এই সরকারের যে স্ট্রাকচারাল যে কাঠামো, তাকে একটি হেল্পিং রোল হিসেবে এই মিলিটারি রোল প্লে করা হয়েছে। এর সাথে 111 বলি, কিংবা আর্মির কু করার সম্ভাবনা বলি, এগুলা নিতান্তই একেবারেই বাজারি কথাবার্তা, এর সাথে কোনো সম্পর্কতা নেই। তবে আমরা আশা করব আগামী দিনে সোফার আমরা যতটুকু দেখছি এই সরকারকে, এবং আমাদের এই সফলভাবে মার্কিন প্রতিনিধি যে সফরটি শেষ হয়েছে, আমরা বিশ্বাস করি এই আমাদের যে একই সাথে যে কূটনৈতিক তৎপরতা, আমাদের যে বহির্বিশ্বের যে সমর্থনে কূটনৈতিক তৎপরতা চলবে, তেমনভাবে আমাদের এই মানুষের জননিরাপত্তা, তার পরবর্তীতে আমাদের একই সাথে সংস্কার প্যারালালি, যেহেতু এই সরকারকে খুব বেশি টাইম হয়তো তারা পাবে না, কিন্তু তাদেরকে ওই কথা মাথায় রেখে আসলে কাজ করতে হবে। তো সেই কাজের পেছনে আশা করি এই সেনাবাহিনী খুব মুখ্য ভূমিকা পালন করবে। আরেকটি জিনিস আমি সর্বশেষ যোগ করতে চাই, সেটি হচ্ছে কি, আসলে যেহেতু পুলিশের, আমি যে কথাটি বলেছি, তাদের জায়গা থেকে আস্থার অভাব, এবং পুলিশ যেহেতু খুবই ডিজাস্টার পরিস্থিতি রয়েছে, তো সেই পরিস্থিতিতে আসলে তাদের জনগণের প্রতি তাদের যে মনোবল ফেরানোটা কঠিন। একই সাথে বাংলাদেশের মানুষ আসলে কি এদেরকেও বিশ্বাস করতে খুব বেশি হিমশিম খাবে। আর আর্মি, বাংলাদেশের সেনাবাহিনীরা হচ্ছে কি, যদিও বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে কিংবা সেনাবাহিনীদেরকে মিসইউজ করে এই সরকার নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে আসলে আমাদের সর্বোচ্চ গর্বের জায়গা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং বাংলাদেশের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের জনগণের যে ডিলিং ব্যাপারটা, সেই ডিলিং ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের জনগণ আজ পর্যন্ত ইতিহাসে কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে যায়নি। তো সেনাবাহিনীরও সেই আস্থা জনগণের প্রতি রয়েছে, জনগণেরও সেই আস্থা সেনাবাহিনীর প্রতি রয়েছে। তো সে জায়গা থেকেও এই মিলিটারি ডিপ্লয় করাটা আসলে এই সরকারের জন্য এই মুহূর্তে আমি বলবো যে একটি খুবই প্লাস পয়েন্ট, এবং এটি তাদের একটি পজিটিভ ভাইব দিবে, এবং এই ভাইব তাদেরকে সামনের দিনগুলোতে কাজ করতে, তাদের রেগুলার অ্যাক্টিভিটিকে ত্বরান্বিত করতে খুবই সাহায্য করবে। এবং আমরা আশা করি যে আমরা যে সোনালী সূর্যের যে নতুন বাংলাদেশের অপেক্ষায় রয়েছি, সেই অপেক্ষায় এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাবে, একই সাথে তাদেরকে হেল্পিং রোল হিসেবে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে একটি হেল্পিং রোল হিসেবে কাজ করবে, এবং তারা সর্বশেষ পর্যায়েও জনগণের সাথে থাকবে, আমরা বিশ্বাস করি।